গুগলি, কি হয়েছে তোর? গুগলি, ভেতরে কি হয়েছে? তোর আমার ভালো লাগছে না, চুপ কর। গুগলি না, তুই আমাকে এক্ষুনি বলবি ভেতরে কি হয়েছে। কি বলেছে ওরা? যাই বলুক না কেন, তুই ভুলেও ভেতরে গিয়ে তো রব ফলাতে যাস না। তোর ভালোর জন্যই বলছি। তোমরা সব জায়গায় না হিরোগিরি দেখাতে যাস না। এখানে তোর থেকেও বড় বড় হিরোরা আছে। তাই? আমার থেকেও বড় বড় হিরোরা আছে? বেশ, বড় বড় হিরোদের সঙ্গে তো লড়াই করার মজাই আলাদা। দেখাচ্ছি আমি মজা। আজ কলেজের প্রথম দিন, দেখবি ওরা খুব টায়ার্ড থাকবে। আসলেই আগে হাত মুখ ধুয়ে না খেয়ে নিতে বলবো। হ্যাঁ, সে তুমি রান্না করো, কিন্তু আমি ভাবছি অন্য কথা। তুমি আবার কি ভাবছো গো কলে দিদি? আরে মিতুল যে সকালবেলা কখন বেরিয়ে গেল সেটা তো জানতেই পারলাম না। তারপরে দাদা ভাইয়ের কাছে শুনলাম মিতুল আর গুগলি একসাথে কলেজে যাবে জেনে গুগলি যদি রাগ করে, তাই জন্য মিতুল আগেই বেরিয়ে গেছে। হ্যাঁ ঠিকই বলেছিস। আসলে সকালে এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম না, আমি খেয়াল করিনি। আমি তো ভেবেছিলাম যে গুগলি বন্ধুদের সঙ্গে চলে যাবে আর মিতুলকে ইন্দ্র ছেড়ে দেবে। ও ওই জন্যই বোধহয় ওইভাবে কোনো কিছু না শুনে কিছু না খেয়ে হুট করে বেরিয়ে চলে গেল। তুই ওখানে ওরকম ভাবে সিন ক্রিয়েট কেন করলি বল আমায়? কেন বুঝতে পারছিস না গুগলি? তুই তো নিজেই দেখলি, বল ওই ছেলেগুলো তোকে বাকি ছেলে মেয়েদের সঙ্গে কিরকম ব্যবহার করছিল। সে সবকিছু দেখে আমি কি করে চুপ করে থাকতাম বলতো মা? চুপচাপ থাকার মানিয়ে না। মিতুল মা, ওরা তোকে বেল্ট কাকি বলে ডাকছি। তারা ঢুকে বলে যে আমাদের নাকি দু জায়গায় ইন্ট্রো দিতে হবে। এই কলেজে নতুন ভর্তি হলে দুবার ইন্ট্রো দিতে হয়, একবার টিচারদের সামনে আর একবার সিনিয়রদের সামনে। হয়েছে হয়েছে নিজের হিরোইজম শোনানো। মিতুল মা, একটা জিনিস বোঝ, তোর এই সব জায়গায় রোয়াব দেখানোটা না বন্ধ কর, নাহলে তুই নিজেই একদিন মুশকিলে পড়বি। তোমরা জানো আজ ওর নিজেরও বিপদ হতে পারতো, আর ওর এই বিহেভিয়ারের জন্য আজকে সিনিয়ররা আমাকেও মার্ক করে রাখলো। সব জায়গায় নিজেকে হাসির খোরাক প্রমাণ না করলে হয় না, তাই না? এই গুগলি, গুগলি এত রাগ করে নাকি? হ্যাঁ, আচ্ছা একটা কথা ভেবে দেখ, তুই ওর ক্ষমতা কতটা বলতো? হ্যাঁ, কলেজের প্রথম দিন গিয়ে সে নাকি একটা নতুন নাম পেয়ে গেল। কি না, বেল্ট কাকি। সিরিয়াসলি? বাংলার শেষ স্বাধীন রানী মিতুল পাল এখন বেল্ট কাকি? বাবা মিতুল দিদি, কলেজে শুরুর দিন থেকেই তোমাকে সবাই বেল্ট কাকি বলে ডাকতে শুরু করলো? তোমরা সবাই এটা নিয়ে হাসাহাসি করছো, সিরিয়াসলি? রাগ করছিস কেন মা? হ্যাঁ, আচ্ছা মিতুল কি ভুল করেছে বল? পুরো ঘটনাটা শোনার পরে আমার তো মনে হচ্ছে না মিতুল কোথাও ভুল করেছে। চেকমেট, চেকমেট। কাল পয়লা বৈশাখ, পুরনো বছর শেষ হয়ে আবার একটা নতুন বছর আসছে, বাংলা নতুন বছর। আর ওই লাহিড়িরা তো মনে প্রাণে বাঙালি, তাই না? তাহলে এই নতুন বছর উপলক্ষে ওদেরকে তো একটা স্পেশাল গিফট দিতেই হবে। অনেক সুন্দর হাসি খুশি স্বপ্নের দিন কাটিয়েছে ওরা, কিন্তু এই নতুন বছরটা রণজিৎ লাহিড়ির বছর হবে। তৈরি হও লাহিড়ি পরিবার, এবার আমার খেলা খেলার সময় চলে এসেছে। হ্যাঁ হ্যালো, এই শোনো না, তোমাকে না ওই ছেলেটাকে দিয়ে আরো একটা কাজ করাতে হবে। কি করবো বলো, নতুন বছর তো, ওই লাহিড়িদের একটা বড় ধাক্কা দেওয়ার সময় বোধহয়
চলে এসেছে। হ্যাঁ কলি দিদি, আমার কাছ থেকে কিছু লুকানোর চেষ্টা করো না। তোমার চোখে কেন জল আমি জানি, কিন্তু আজকে তো বছরের প্রথম দিন, আজকে চোখের জল ফেলতে নেই। কলি দিদি, যদি আমার ছেলেটা আজকে থাকতো তাহলে ওকেও আমি পয়লা বৈশাখে নতুন জামা কিনে দিতাম। বলো কোথায় আছে বলো তো আদর? ওকে কি কেউ পয়লা বৈশাখে নতুন জামা কিনে দেয়? আরে ভাই কি শট দিলি! হ্যাঁ ও এ ভাই দেখ তোর জন্য কি এনেছি, নতুন জামা। সরা সব ফালতু জিনিস। আরে সরিয়ে দিলি কেন, পড়বি না? না। আরে কেন, আজ পয়লা বৈশাখ ভাই, বাংলা বছরের প্রথম দিন, আজকে নতুন জামা পরবি না তো কবে পরবি? না, ওসব বড় লোকে আদিক্ষে দাস শিবাদ ধাতে নেই। আরে এটা তো মাথা ফাথা গরম করে দেবে পুরো। এসব ঘুম পাড়ানি ভদ্রলোকই গান কারা চালিয়েছে রে? আর ওই পাশের জমিতে বড় বড় ফ্ল্যাট হয়েছে না, তারাই সকাল থেকে গান টান জ্বালিয়ে কেমন মিছিল ফিছিল বের করছে। তাই নাকি? এত ফুর্তি? দাঁড়া, এদের ফুর্তি বের করছি। ওই বস্তা নিয়ে তো তাড়াতাড়ি যা। এদের পয়লা বৈশাখের সব ন্যাকামো আমি পার করছি। ভাই এনেছি। এই তো নে চালা। এবার পুরো এলাকা জুড়ে শুধু আমাদের গান চলবে। এবার শিবার সময় শুরু। আদর যেখানেই থাকুক ভালো থাকুক। সেই আদর আদর আর আদর। এ কি শাড়ি? কই দেখি। আর একটা কথা, আমার ড্রেসগুলোর মধ্যে যে ড্রেসটা আমি চুজ করে দেব তোকে সেটাই পরতে হবে। আর যদি তুই না পরিস তাহলে কিন্তু তোকে কলেজ ছাড়তে হবে। আর এই কথাটা কিন্তু আমি বলিনি, তুই নিজেই বলেছিস। সো মাইন্ডেড? ইন্দ্র, মিতুল এত কষ্ট করে এত লড়াই করে ওই ইনস্টিটিউটে ভর্তি হলো, এখন শুধুমাত্র গুগলির কথা রাখতে গিয়ে ওকে ওখান থেকে বেরিয়ে আসতে হবে না তো? জানি না, আমি কিছু বুঝতে পারছি না। গুগলিকে তো বড় মুখ করে বলে দিলাম যে ওর যেই পোশাকটা ও পছন্দ করে দেবে সেটাই পরবো, কিন্তু এরপরে গুগলি যদি উদ্ভট কোনো পোশাক নিয়ে হাজির হয় তখন কি করব? এদিকে কথাও দিয়েছি ওর মন মতো পোশাক না পরলে কলেজ ছেড়ে দেব। কোন দিকে যে যাই, ভোলে বাবা তুমি সহায় হও।
ও হ্যাঁ, আমি একদম ভুলে গেছিলাম। আমি আসছি। আসছি মানে? কোথায় যাবে তুমি? আমার ক্লায়েন্টরা প্রোগ্রাম অর্গানাইজ করেছে, আমাকে থাকতে হবে ওখানে আজকের দিনেও? মিতুল, তুমি এখানে থাকো, আমি যাচ্ছি। দেখেছো বলে দিদি, কি বিরসিক মানুষ। আজকের দিনেও কাজ। ছাড়ো না মিতুল, জানোই তো ও একটু কাজ পাগল আছে, কিন্তু আমাদের প্রোগ্রাম চালু থাক কি? হ্যাঁ ঠিক বলেছো অর্কদা। গুগলি, স্যার, শিবা ধরা পড়ে গেছে। শিবা মানে মিতুলের ভালোবাসার আদর। মিতুল, আদর, এরা কেউ কোনোদিন বুঝতে পারবে না যে এই পুরো খেলাটা রণ সাজানো। রণ সাজিয়েছে এই পুরো খেলাটা। আর এই সুযোগে আমি মা আর ছেলে এই দুজনকে দুজনের বিরুদ্ধে খেলাবো। এতদিনে রণর মোক্ষম চালে মিতুল মাত হবে, আর এতদিনের জমে থাকা রাগ, অপমান, সবকিছুর প্রতিশোধ রণ কোণে কোণে নেবে। এই হচ্ছে বড় লোকদের স্বভাব। নিজেরা দামি দামি জামা কাপড় পরবে, আর গরিবরা পরলো কি পরলো না সেই নিয়ে কিচ্ছু যায় আসে না। এরা নাকি বড় লোক, গরিবদের কষ্ট বোঝে না। কিন্তু আমাকে এভাবে আটকানো যাবে না। আমি সবার থেকে বদলা নিয়ে ছাড়বো। আপনি গাল লাল করে দেবো। কি হলো মিতুল, কি দেখছো? ছেলেটা তখন থেকে একই কথা বলে যাচ্ছে, যেন সব রাগ ওর বড় লোকদের উপর। আচ্ছা অর্কদা, জামাগুলো চুরি করছিল কেন? কেন বুঝতে পারলে না? বাইরে নিয়ে গিয়ে বিক্রি করে দিত। যাক গিয়ে এসব কথা ছাড়ো, বাড়িতে সবাই চিন্তা করছে। চলো চলো চলো। শিবার কলার ধরা তো, এর ফল ভুগতে হবে সবাইকে। একদম চুপ ইডিয়েট। আর একটা কথা বললে না, এখানেই এনকাউন্টার করে দেবো। ধরো ওকে। ম্যাডাম, কি ভাবছেন আপনি? ভাবছি বেশ কিছুদিন ধরে দেখছি লাহিড়ী বাড়ির যে কোনো সমস্যার পেছনে আছে এই ছেলেটা শিবা। এটা কি নেহাতি কাকতালীয় নাকি অন্য কেউ আছে এর পেছনে যে শিবাকে চালনা করছে? যাকে অসুবিধা, আপনি গাড়ি ডাকতে বলুন। ওকে ম্যাডাম। দাঁড়ান ম্যাডাম। কি ব্যাপার? বাঁদর ছেলে, ছোটবেলায় মা তোকে মারেনি তাই না? আমার ছেলে হলে না শুধরে দিতাম। এই, একে গাড়িতে তোলো। রাজি, এবার আমরা দুজন মিলে ওই মিতুলকে হারাবো। আমরা দুজন মিলে মিতুলকে শেষ করবো। তাড়াহুড়োর কোনো দরকার নেই, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। তোমার যা যা করতে হবে আমি তোমাকে সবকিছু বলে দেবো সময় মতো। যাও এবার তুমি। খেলা শুরু হয়ে গেছে, খেলা শুরু হয়ে গেছে। এবার মিতুলকে এবার আমি বলে বলে 10 গোল দেব। মিতুল এবার আমার কাছে হারতেই হবে ওকে। এবার কাজের কথায় আসো অনামিকা। আমি কিন্তু তোমার কাজটা করে দিয়েছি, আমার কাজটা কিন্তু তোমাকে করতে হবে।
গুগলিকে কনভিন্স করতে হবে যে এই পুরো সম্পত্তি, পুরো ব্যবসাটা ওর নামে আছে, আর এই সব কিছু দেখভাল করতে গেলে ওর তোমার হেল্প লাগবেই। এই কাজটা তোমাকে করতেই হবে অনামিকা। আই ডোন্ট ওয়ান্ট এনি এক্সকিউজেস দিস টাইম। আমার যে করে হোক অ্যাট এনি কস্ট পুরো লাহিড়ী বাড়ির সমস্ত সম্পত্তি, পুরো ব্যবসাটা নিজের নামে করতে চাই। এইবার ওই লাহিড়ী পরিবারকে একটা বড় ধাক্কা দিতেই হবে। ডোন্ট ওয়ারি রনু, সোহাগ আমার হাতের পুতুল। আলাদা করে আমি নাম দেব না। আমি তোর সাথে কোনো প্রতিযোগিতায় নামতে চাই না গুগলি। সবসময় নিজেকে মহান প্রমাণ করতে চাস কেন রে? কম্পিটিশনে নাম দিলে কি এমন হবে শুনি? তুই ভাবছিস আমি হেরে যাব, আর তুই আমাকে জিতিয়ে দিবি বলে কম্পিটিশনে নাম দিচ্ছিস না, তাই তো? অদ্ভুত কথা তো। আমি যখন বললাম আমরা একসঙ্গে নাম দেব, তাতেও তোর অসুবিধে হলো। এখন আমি বলছি যে আমি একা নাম দেব না, তাতেও তোর সমস্যা হচ্ছে। হ্যাঁ, সমস্যা হচ্ছে, কেননা সমস্যা ক্রিয়েট করাটাই তোর নেচার। হ্যাঁ, আমি বলেছিলাম একসাথে নাম না দিতে, কিন্তু আমি তো এটাও বলেছিলাম তুই আলাদা করে নাম দিবি, আমি আলাদা করে নাম দেব। তুই তো সেটাও শুনছিস না কেন? তুই আমার উপর দয়া দেখাতে চাইছিস। তুই কম্পিটিশনে নাম না দিয়ে তুই দেখাতে চাইছিস যে তুই আমার উপরে দয়া করছিস, আর আমার তোর দয়া চাই না। ক্লিয়ার? তুই কি চাইছিস আমি সত্যি বুঝতে পারছি না গুগলি। আমি কি চাইছি না চাইছি সেটা তোকে বুঝতে হবে না। আমি তোকে যেটা জিজ্ঞেস করছি সেটা বল, আলাদা করে নাম দিবি কিনা সেটা আমাকে জানা, না হলে কিন্তু আমি এই কলেজ ছেড়ে দেব। আমি বাইরে ছিলাম, আবারও বাইরে চলে যাব। না। এত কি ভাবছো? এত কি ভাবার আছে এর মধ্যে? আমি তোমাকে বলছি তো সবকিছু আমার কন্ট্রোলে আছে। আমি সবকিছু দেখে নেব। শিবা, একটা কথা কিন্তু মনে রাখবে, মিতুল পালের মতন বড় লোকদের কোনো ছোটখাটো আঘাত করলে চলবে না। এই ধরনের অত্যাচারী বড় লোকদের সবসময় বড় আঘাত করতে হবে, তাহলেই এরা বুঝতে পারবে যে শিবা এদের কি হালাত করতে পারে। মিতুল পালকে একেবারে শেষ করে দিতে হবে। আমি যদি ফেসে যাই? ভাসবে না, তুমি রিল্যাক্স করো, তোমার চিন্তা করার কোনো কারণ নেই। আমি পুরোটা কন্ট্রোলে রেখেছি, পুরো প্ল্যানটা আমার করা আছে। আর শিবা, একটা কথা মনে রাখবে, তুমি কে? তুমি কিন্তু হিরো, গরিবদের দেবতা তুমি শিবা। এই কলকাতা শহরে প্রত্যেকটা অত্যাচারী বড় লোকের বিরুদ্ধে শিবা দাঁড়াবে। শিবা আর কোনো বড় লোককে কোনো গরিবের উপর কোনো রকম অত্যাচার করতে দেবে না। এই কাজের জন্য ভগবান তোমাকে পাঠিয়েছে, তুমি এটা কিন্তু ভুলতে পারো না শিবা। পারবে তো এই কাজটা করতে? পারবই। কালকে মিতুল পালের জীবনের শেষ দিন হবে, আমি পারবো। দেখছো না মেয়েটা এমনিতেই ক্লান্ত, তুই একটু রেস্ট নিবি না রে মা? এই কদিন ধরে একটা রিহার্সেল করেছিস, আমি জানি তো ভীষণ এখন ক্লান্ত লাগছে, তাই না রে? শোন, তোর এই ভালো মানুষ আমাদের নেক্সট কন্টেস্টেন্ট মিতুল পাল। যাও মিতুল,
প্রমাণ করে দাও মিতুল পাল অসাধ্য সাধন করতে পারে। যাও, অল দ্য বেস্ট। যাও, লোক হাসিয়ে আয়। গুগলি, কি হচ্ছে এটা? কি থাক না, কি করছো বলো তো তুমি? দেখছো তো এখানে এতজন রয়েছে, দয়া করো তুমি এখন কিছু বলো না ওকে। আর হ্যাঁ ইন্দ্র, মিতুল একদম ঠিক কথাই বলেছে। শোন, এখন এসব নিয়ে কথা বাড়িয়ে কোনো লাভ নেই। আর মিতুল, তুমি ওইসব নিয়ে একদম চিন্তা করো না, এখন যাও আর ফাটিয়ে পারফর্ম করো। হ্যাঁ, আমরা সবাই অপেক্ষা করছি তোমার পারফরমেন্স দেখবো বলে, আমরা একদম কাছ থেকে দেখবো। হ্যাঁ, অল দ্য বেস্ট। ভোলে বাবা, শক্তি দাও। এরকম একটা দুর্দান্ত ফ্যাবিউলাস পারফরমেন্স দেখার পর জাস্ট কিছু বলার নেই। সত্যি মিতুল অসাধারণ। থ্যাংক ইউ। এরকম পারফরমেন্স আগে এই কলেজে হয়েছে বলে আমার তো মনে পড়ে না। আর পারফরমেন্সটা যখন দেখছিলাম মনে হচ্ছিল আমরা মিতুলের একার পারফরমেন্স দেখছিলাম না, মনে হচ্ছিল পুরো মিতুল ডান্স ট্রুপের পারফরমেন্স আমরা দেখছিলাম। এটা মানতেই হবে, আগে কোনো কন্টেস্টেন্ট যেটা করে দেখাতে পারেনি সেটা কিন্তু মিতুল পাল করে দেখিয়েছে। সো আই উইল রিকোয়েস্ট এভরিওয়ান টু গিভ আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর হার। সবাইকে তো এখানেই দেখতে পাচ্ছি, কিন্তু গুগলি কোথায়? স্টেজের পাশেই তো ছিল, কোথায় গেল মেয়েটা? না না, এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, আমাকে এক্ষুনি গুগলিকে খুঁজতে যেতে হবে। তুই ভেতরে চলে যা, মনে আছে তো কি করতে হবে? মনে আছে। ব্যাস, চলে যা। গুগলি তোর ঘরে নেই, কোথায় গেল তাহলে? আমি বরং আমার ঘরের দিকে গিয়ে দেখি। হ্যালো হ্যালো শিবা, মিতুল পাল গ্রিন রুমে দিয়ে গেল। এটাই পাক্কা টাইম। মিতুল পাল এখন গ্রিন রুমের দিকে গেছে, এখনই ওকে ধরে আনতে হবে। সবাই প্ল্যান অনুযায়ী কাজ করবি। তুই যাবি, গিয়ে মেন সুইচটা নামিয়ে দিবি, তুই গাড়িটা স্টার্ট রাখবি, আর আমরা গিয়ে মিতুল পালকে ধরে আনবো। যা, তোরা চলে যা। তুই কি ভাবছিস গুগলি? লাইট অফ করে দিলে আমি ভূতের ভয় পাবো? বোকা বোকা কথা বলিস না, আমি লাইট অফ করিনি, পুরো কলেজেই তো পাওয়ার অফ হয়ে গেছে। শুনতে পাচ্ছিস না চেঁচামেচি হচ্ছে? বাবা রে বাবা, বাথরুমের ভেতর থেকে কি অত কিছু বোঝা যাচ্ছে নাকি রে? জাগে, জানিস গুগলি, আমি যখন প্রথম স্টেজে উঠেছিলাম আর নাচ করতে শুরু করলাম, একসাথে হুট করে এতগুলো লাইট আমার চোখের উপর পড়লো, কি ভয় লাগছিল আমার। সবকিছু অন্ধকার দেখাচ্ছিল। আর তারপর একবার যখন আমি নাচ করা শুরু করলাম, আর একদম ভয় লাগলো না জানিস। এই গুগলি, গুগলি, ও তুই কথা বলবি না তো আমার সাথে? ঠিক আছে, আমিও চুপ করে থাকবো, আমিও কোনো কথা বলবো না। এই যে আমি মুখে কুলু পাতলাম। যাওয়ার সময় পেল না বাবা।
গুগলি আমি কোথায়? আমার গুগলির গায়ে হাত দিয়েছিলিস না? তোদের এই হাত আমি ভেঙে পুড়িয়ে দেব। মিতুল মা, মিতুল মা এখানে? আমার গুগলির ক্ষতি করার চেষ্টা করেছিলিস না? এবার দেখ তোদের সাথে আমি কি করি। এরপর থেকে আমার গুগলির কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমার মুখটা মনে রাখবি। আমি যতদিন বেঁচে আছি ওর মিতুল মা থাকতে ওর গুগলির গায়ে কেউ এতটুকু আঁচল লাগাতে পারবে না। মিতুল মা কি বলছিস কি তুই? মারতে হলে মাথায় মার। যদি মায়ের দুধ খেয়ে বড় হয়ে থাকিস তাহলে মার আমাকে। শিবা বন্দুকটা নামাও, তুমি একদম মিতুলকে মারবে না, বন্দুকটা নামাও শিবা। গুগলি চুপ কর। কি হলো, চুপ করে গেলি যে? মার, চালা ট্রিগার, মার আমাকে। কি হচ্ছে আমার? আমি বন্দুকটা চালাতে পারছি না কেন? তুই কি পাগল হয়ে গেছিস মিতুল মা? শিবা তুমি মিতুল মাকে মারবে না, নামাও বন্দুকটা নামাও। অনেক বছর আগে একজনকে আমি বলেছিলাম আমাকে মারতে হলে মারুক, কিন্তু বাঁচিয়ে যেন না রাখে। তোকেও আজ এই কথাটাই আমি বলছি। যদি আমি বেঁচে যাই তোর কপালে কিন্তু দুঃখ আছে, তাই মার আমাকে, আমাকে মার, মার আমাকে। চালা ট্রিগার, চালা ট্রিগার। ভয় পাচ্ছিস নাকি? চালা, চালা বন্ধু। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? চালা, মার আমাকে, চালা বন্ধু। আমার হাত কেমন যেন অবশ হয়ে আসছে। কেন এরকম হচ্ছে? কেন কেন? রাগ না তোর? খুব রাগ? তোর মা কখনো তোকে শাসন করেনি না রে? যদি শাসন করতো না এরকম অমানুষ তৈরি হতিস না। একটার পর একটা অন্যায় করে চলেছিস, শুধরাবার তো নামই নেই। আর আজ মায়ের বয়সী একজন মহিলার মাথায় তুই বন্দুক তাক করলি। তুই না মায়ের গর্ভের কলঙ্ক। আমাকে এক্ষুনি একবার মানিককে ফোন করতেই হবে।
কিরে সোহাগ, তোর প্রোগ্রাম কেমন হলো? তুই তো আমাকে কিছু জানালি না, আমি তোর কথাই ভাবছিলাম, টেনশনে ছিলাম। তখন কি মিতুল কিছু? তুই শিবা বলে যে ছেলেটাকে মিতুল মায়ের প্রশ্নপত্র চুরি করতে পাঠিয়েছিলি, তুই বলিসনি কেন আমাকে যে ওই ছেলেটা এতটা ভয়ঙ্কর? কে? কেন রে? কেন রে মানে? তুই জানিস আজ ও আমাকে কিডন্যাপ করে কোথায় নিয়ে চলে যাচ্ছিল, শেষে মিতুল মা এসে আমাকে বাঁচালো। ও মাই গড, সোহাগের কথা শুনে তো মনে হচ্ছে পুরো কেসটাই ঘেটে গেছে। তার মানে শিবা মিতুলের বদলে সোহাগকে কিডন্যাপ করেছিল। কিন্তু এসবের পেছনে যে আমি আছি এটা সোহাগকে কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না। সোহাগ, তুই এসব কি বলছিস? যা বলছি একদম ঠিকই বলছি। আর এখানেই শেষ নয়, এসবের মধ্যে ওই ছেলেটা না মিতুল মায়ের মাথাতেও বন্দুক ধরেছিল। মানে তুই এরকম একটা ভয়ঙ্কর ছেলেকে চিনলি কিভাবে বলতো? এবার আমি কি বলবো সোহাগকে? হ্যালো মানি, আমি কিন্তু তোকে কিছু একটা জিজ্ঞেস করছি, তুই উত্তর দিবি কি না? কি যে উত্তর দেব কিছুই তো বুঝতে পারছি না। হ্যালো মানি, হ্যালো মানি, আর ইউ দেয়ার? আরে আছি, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তো আমায় থাকতেই হবে। অ্যাক্টিং করতে হবে। হ্যাঁ 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 রে সোহাগ, না মানে আসলে কি বলতো, আমি না তোর কথা শুনে একেবারে অবাক হয়ে গেলাম। ওই শিবা তোকে কিডন্যাপ করেছিল? আমি তো ভাবতেই পারছি না রে, ও এরকম ডেঞ্জারাস টাইপের। আমি তো মানে আমি জানতাম খুচরো কাজ করে, কিন্তু তাই বলে না না, আমাকে বিশ্বাস কর, আমি সত্যি বুঝতে পারিনি যে ও এরকম হার্ডকোর ক্রিমিনাল হয়ে গেছে। জানিস মানি, ওরা যখন আমাকে কিডন্যাপ করে গাড়ি করে নিয়ে যাচ্ছিল না, ওয়েট, ওরা তোকে গাড়ি করে নিয়ে যাচ্ছিল, তাহলে মিতুল তোকে বাঁচালো কি করে? মানে ও কি তোকে ফলো করছিল অন্য কিছু করে? দেখ, মিতুল মায়ের সাথে আমার অত ডিটেলসে তো কথা হয়নি, কিন্তু মিতুল মা ভ্যানে করে এসে গাড়িটাকে গার্ড করে আর আমাকে বাঁচায়। সোহাগ দেখ, আই এম রিয়েলি সরি টু সে, বাট দিস ইজ সাউন্ডিং আ লিটল অ্যাবসার্ড। ভ্যান কখনো গাড়ির সাথে কম্পিট করতে পারে? মানে হোয়াট ডু ইউ মিন? না মানে সোহাগ, তুই একটু ভেবে দেখ না, কোথায় গাড়ি স্পিড আর কোথায় ভ্যান? এই মিতুলের তোকে এসে বাঁচানোটা ব্যাপারটা একটু সন্দেহজনক লাগছে না? মানে এটা হতেই তো পারে যে, হ্যাঁ, যদিও আমাদের কাছের কেউ হতো, যদি আমাদের আদরই হতো, তাহলে কি আমরা ওকে দূরে ঠেলে দিতাম? আমাদের ছেলে কুপথে চলে যাচ্ছে দেখে ওকে চেষ্টা করতাম না ওকে সুপথে ফিরিয়ে নিয়ে আসার? আদর? আমার ছেলেটা তো এরকমই বড় হতো না। মিতুল, আমার আদর যদি থাকতো ওর মতো অ্যান্টি সোশ্যাল হতো না। আর আমি তোমার লাস্ট টাইম বলছি, ওরকম একটা ফালতু ছেলের সাথে আমার ছেলে তুলনা করবে না, মনে রাখবে। জন্ম থেকেই তো কেউ আর অ্যান্টি সোশ্যাল হয় না ইন্দ্রবাবু। পরিবেশ পরিস্থিতি তাকে অ্যান্টি সোশ্যাল তৈরি করে। কে বলতে পারে, ওকে হয়তো শাসন করার মতো কেউ ছিল না। আমার আদরের মতোই হয়তো মায়ের শাসন কখনো পাইনি। হয়তো ও ছোটবেলায় হারিয়ে গেছিল, বাবা মা থাকতে ও অনাথ হয়েছে। কিন্তু মিতুল, তাই বলে আমি বলি কি, ওই ছেলেটাকে সুপথে ফিরিয়ে নিয়ে আসার এখনো সময় আছে। সেটা কি করে সম্ভব? আমরা যদি ওর কোনোভাবে ওর বাড়িতে যাই আর ওর বাবা মার সঙ্গে কথা বলে দেখি, তাহলে তো কোনো একটা পথ বেরোতেই পারে, তাই না? নামতো এই শিবার ব্যাপার নিয়ে অনেক বাড়াবাড়ি হয়ে গেছে। আর নয়, আমি যেন শিবাকে নিয়ে তোমায় কোনো কিছু করতে না দেখি। ওকে জাস্ট মন থেকে মুছে ফেলো, মনে থাকে যেন।
বলে বাবা? ইন্দ্রবাবু মানা করছে ঠিকই, কিন্তু আমি যে কিছুতেই ছেলেটার কথা ভুলে থাকতে পারছি না। এত কষ্ট করে এত বড় একটা প্ল্যান সাজালাম আমি, আরে শিবা এত ছোট্ট একটা কাজ করতে পারলো না, ও মিতুলকে মারতে পারলো না। জাস্ট কাম ডাউন, একটু শান্ত হও। আমি শান্ত হতে পারছি না আমি শান্ত হতে। কি করে বলছো তুমি আমাকে শান্ত হতে? এত বছর ধরে আমি জেলে পৌঁছেছি। আমার তো বয়স হচ্ছে অনামিকা, আমার বয়স হচ্ছে। আমি যদি মিতুলকে এখন হারাতে না পারি, আমি আর কোনোদিন ওর কাছে জিততে পারবো না। আমি মিতুলকে হারাবোই আমি, বাই হুক আর বাই ক্রুক। মিতুলকে যদি না হারাতে পারি তাহলে এত বড় সম্পত্তি আমি আর কবে ভোগ করব? যে করেই হোক গুগলিকে দিয়ে কয়েকদিনের মধ্যে কাগজে সই করাতে হবে গুগলিকে দিয়ে। অনামিকা আমি কিন্তু সব কাগজ রেডি করে রেখেছি, সব কাগজ রেডি আছে। তুমি পারবে তো সইটা করতে? রণব দাঁড়াও, এত তাড়াহুড়ো করো না। আমাদের আসলে আমার দিকেও একটা সমস্যা হয়েছে। মানেটা কি? মানে তোমার দিকে কি সমস্যা হয়েছে? শিবাকে দিয়ে মিতুলের ওপর হামলা করাতে গিয়ে হিতে বিপরীত হয়ে গেছে। মানে সোহাগ এখন একটু ডিস্টার্বড। কি বলছোটা কি হয়েছে কি ওর? না মানে দেখো, এই পুরো ব্যাপারটাতে সোহাগ একটু মিতুলের দিকে ঝুঁকে গেছে, তাই এখনই কিছু করা যাবে না। এই অনামিকা, কি বলছো কি তুমি? হোয়াট আর ইউ সেইং? কি বলছো এটা? তোমার কথা শুনে আমি এত দিন ধরে পুরো খেলাটায় এত গুটি সাজালাম, আর তুমি বলছো এখন এই কাজটা করা যাবে না? আমি কিছুতেই এটা হতে দেব না। এই খেলাতে আমি কিছুতেই মিতুলকে জিততে দেব না। খেলাটা আমি কিছুতেই উল্টে যেতে দেব না। এটা রণজিৎ লাহিড়ীর খেলা, আর রণজিৎ লাহিড়ী জিতবে এটাতে। গুগলিকে দিয়ে যে করে হোক আমি সই করাবো, গুগলিকে দিয়ে আমি ওই কাগজে সই করাবোই। তাতে যদি গুগলিকে তুলে এনে ওর মাথায় বন্দুক থেকে আমাকে সই করাতে হয়, আমি শাট আপ রণ। মাথা গরম হয়ে গেলে সব মিনিংলেস কথাবার্তা তুমি বলতে থাকো। সোহাগকে দিয়ে জোর করে সাইন করানোর পর কি হবে তুমি ভেবে রেখেছো? ও আমাদের সমস্ত প্ল্যানিং ধরে ফেলবে, আর ওর চোখে আমরা কতটা ছোট হয়ে যাব সেটা একবার ভাবো। আর সই করবেই বা কেন? হ্যাঁ, পুলিশ কোর্ট এসব হবে, এটা নিয়ে একটা টানা হ্যাচড়া হবে। আর আলটিমেটলি কি হবে জানো তো? ইন্দ্র, মিতুল আর তোমার পরিবারের প্রত্যেকে মিলে তোমাকে আবার গড়াদের পেছন দেবে, আর সাথে আমাকেও। রাগ মানুষের চিন্তা করার ক্ষমতা কমিয়ে দেয়, তাই মাথা ঠান্ডা করো, তারপর প্ল্যানিং করো। এখন আমাদের প্রথম কাজ হলো, শিবা কখনো মিথ্যে কথা বলে না। উনি তো ওখানেই দাঁড়িয়ে আছেন। জিজ্ঞেস করুন আমি মিথ্যে কথা বলছি কিনা। মিতুল, ও কি বলছে? হ্যাঁ, তুমি নাকি ওর বাড়িতে গেছিলে? ও সত্যি বলছে? ও সত্যি বলছে। হোয়াট? আমি তোমাকে এত করে বারণ করলাম, তা সত্ত্বেও তুমি ওর কাছে? দাদা ভাই আমি কি বলছি শোন, এভাবে পেশেন্স লুজ করিস না। এই নিয়ে পরে মিতুলের সঙ্গে কথা বলিস। আপনাদের ফ্যামিলি ড্রামা দেখতে আমি এখানে আসিনি। মিতুল পাল, আমার প্রশ্নের উত্তর দিন। কি করতে গেছিলেন আমার বাড়িতে? আমার নামে আমার মাকে উস্কে এসেছেন। আপনার সাহস কি করে হয়? জবাব দিন। কি করতে গেছিলেন আমার বাড়িতে? আমার নামে আমার মাকে উস্কে এসেছেন। আপনার সাহস কি করে হয়? জবাব দিন। একদম চুপ, আর একটা কথা বলবি না। অনেক বকেছিস আমায়। এবার আয় তো।
কি আপনি এখানে? আমি তোমাকে খুঁজছিলাম। অ্যাকচুয়ালি তোমার সাথে না আমার কিছু কথা আছে। চলো বাইরে গিয়ে আমরা কথাগুলো সেরে ফেলি। এই আপনি যখন তখন এরকম রেলা নিয়ে আমার মুখের সামনে চলে আসেন কি করে বলুন তো? যাকে আপনার কিছু বলার থাকলে আপনি এখানেই বলুন, আমি কোথাও যেতে পারবো না। সেই এক তেজ মিতুলের মতো রণজিৎ লাহিড়ীর মুখের ওপর কথা বলছে, কিন্তু এখন মাথা গরম করলে চলবে না, ঠান্ডা থেকে ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে। দেখো শিবা, তোমার জামিনটা কিন্তু আমি করিয়েছি, তাই কথা তোমাকে শুনতেই হবে। আপনারা সব বড় লোকরা এক জাতের, যখন যাকে দরকার ব্যবহার করে তারপরে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু আমি আপনাকে আমার জামিন করার কথা বলিনি, আপনি নিজে নিজের দরকারে আমার জামিন করিয়েছেন। কিন্তু আপনার যদি মনে হয় যান, আমাকে আবার জেলে দিয়ে আসুন। শিবা জেলকে ভয় পায় না। উফ, এই ছেলেকে বাগে আনা তো মুশকিল, মায়ের থেকেও ডেঞ্জারাস। কাম অন শিবা, কাম অন। আরে এত রাগ করার কি আছে? আমি বলেছিলাম না তোমাকে মাথা ঠান্ডা রাখতে হবে। দেখো শিবা, তোমার আর আমার কিন্তু একজনই শত্রু, মিতুল পাল। তাই আমি জাস্ট এটাই বলতে চেয়েছিলাম যে আমি আর তুমি মিলে যদি কাজটা করি তাহলে সেটা সাকসেসফুল হওয়ার চান্সেস কিন্তু অনেক বেড়ে যায়। তো শিবা, তোমাকে আমার জন্য একটা খুব ছোট্ট সামান্য কাজ করতে হবে। কেন? আমি হঠাৎ আপনার জন্য কাজ করতে যাব কেন? তুমি কথাটা তো শোনো না। দেখো শিবা, এই কাজটা করলে আমাদের দুজনেরই লাভ আছে। তোমাকে মিতুল পাল লাহিড়ীর বাড়িতে নিজের একটা জায়গা করে নিতে হবে। কি? এই এক মিনিট, আমি কি আপনার ভাড়া করা গুন্ডা নাকি? মানছি আপনার আর আমার টার্গেট এক, কিন্তু আপনি যা বলবেন আমাকে তাই করতে হবে। এই তো শিবা, এটাই না তোমাদের প্রবলেম। আই মিন তোমাদের বয়সী ছেলেদের, ইয়াং অ্যান্ড ব্রেভ, কিন্তু পেশেন্স নেই, কোনো কথা শোনার ধৈর্য নেই। দেখো শিবা, লাহিড়ীদের বাড়িতে সবার মধ্যে একটা খুব ইউনিটি আছে, সবাই সবাইকে খুব ভালোবাসে, সবার মধ্যে এত মিল। এই জিনিসটার মধ্যে কিন্তু তোমাকে ভাঙন ধরাতে হবে, গোটা লাহিড়ী পরিবারকে রাস্তায় আনতে হবে তোমাকে। গাড়িটাকে ক্রস করে এগিয়ে যায়, সামনে একটা ফাঁকা রাস্তা আছে, ওখানেই গাড়ি থামিয়ে কিডন্যাপ করবো ওদের। ইন্দ্রবাবু একটু দাঁড়াও তো। কেন, আবার কি হলো? আমি একটু মন্দিরে যাব। মিতুল, আজকে ভালো লাগছে না, সারাদিন খাটাখানি করে আজকে বাড়িতে চলো। বেশি সময় লাগবে না, যাব, পুজো দিয়েই চলে আসবো। মিতুল প্লিজ একটু বোঝো। দেখো, এখন বাড়িতে গিয়ে কাজে বসতে হবে, একটা প্রেজেন্টেশন রেডি করতে হবে, আর কাল সকালেই সেনগুপ্তর সাথে মিটিং আছে। তুমি বরঞ্চ কালকে পুজো দিও, ঠিক আছে? আসলে কি বলতো, আমার মনটা না বড্ড কাঁদছে, বড্ড অস্থির অস্থির লাগছে। আমি জানি না, একটু পুজো দিয়েই আসি। মিতুল, আজ অব্দি আমি তোমার কোনো কাজে না করতে পেরেছি? আর সেই সত্যি তো তোমার জেদি জিতবে, জানা কথা। কিন্তু তোমার তো কাজ আছে বললে। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি আমাকে মন্দিরে নামিয়ে দিয়ে বাড়ি চলে যাও, আমি কিছু একটা করে ঠিক চলে যাব। ইম্পসিবল, তোমাকে একা রেখে আমি কোথাও যাব না, বুঝতে পেরেছো? তোমার তো সত্যিই কাজ রয়েছে, আর তাছাড়া এখানে দাঁড়িয়ে থাকা ছাড়া তো তোমার আর কিছু করার নেই, বলো। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি বাড়ি গিয়ে এই গাড়িটাই না হয় আমার জন্য পাঠিয়ে দাও। আচ্ছা বেশ, তাই হবে আর কি। আর শোনো, গাড়ি না এলে কিন্তু এখান থেকে একদম বেরোবে না। ঠিক আছে, তুমি সাবধানে যেও, কেমন? আসি তাহলে। একজন পাঠালে? একজন? কি বলছেন কি আপনি? আরে আমি তো আমার ছেলেদের। রণজিৎ, এই ব্যাপারটা নিয়ে তুমি তোমার লোকদের সাথে কথা বলে না প্লিজ।
হ্যালো রণা স্যার, এই ডক্টর কি বলছেটা কি? তোরা একজন কাকে তুলে এনেছিস? ইন্দ্রজিৎ লাহিড়িকে স্যার। আরে শুধু ইন্দ্রজিৎ লাহিড়ি কেন, মিতুল লাহিড়ি কি হলো? মিতুল লাহিড়ি আর ইন্দ্রজিৎ লাহিড়ি একসাথেই গাড়িতে ছিল, কিন্তু স্যার মাঝপথে মিতুল লাহিড়ি কোথাও নেমে গেছিল, তাই আমরা ইন্দ্রজিৎ লাহিড়িকে গাড়িতে একা পেয়ে ওকেই তুলে নিয়ে এসেছি। মিতুল লাহিড়ি কোথায় যাচ্ছে দেখলি না কেন? কুল ডাউন রণজিৎ, কুল ডাউন। তুমি দুজন শিকার পাঠাতে চেয়েছিলে, তুমি যখন একজন পাঠিয়েছ আমি একটু বিরক্ত হয়েছিলাম, বাট আই কন্ট্রোল মাইসেলফ। আরে ডক্টর, আপনি কন্ট্রোল করতে পারছেন কারণ আপনি জানেন না ইন্দ্রজিৎ লাহিড়ির ওয়াইফ কে। ইন্দ্রজিৎ লাহিড়ির ওয়াইফ মিতুল পাল। ও কি কি করতে পারে আপনার কোনো ধারণা নেই ডক্টর। রণজিৎ, তোমার মতো ছেলে ভয় পেলে চলে? আমি ভয় পাচ্ছি এই কারণে যে মেয়েটা ওর স্বামীকে বাঁচানোর জন্য, ওর স্বামীকে খুঁজে বার করার জন্য কি কি করতে পারে আপনার কোনো ধারণা নেই। ডক্টর, আপনি এরকম সিচুয়েশনে হাসছেন। তুমি এত টেনশন কেন করছো রণজিৎ? মিতুল নাকি নাম বললে, ও যতক্ষণে খবর পাবে ততক্ষণে ওর হাজবেন্ডের বডি থেকে আমি একটা একটা করে অর্গান বার করে নেব, তারপর যদি শুধু বডিটা নিতে আসে আসবে। ম্যাডাম আপনি প্লিজ কিছু একটা করুন, প্লিজ কেসটা নিন, আর দয়া করে আমার বন্ধুটাকে খুঁজে বার করুন প্লিজ। আপনি কি আমায় অর্ডার করছেন? আপনি তো অদ্ভুত মানুষ। আমি একটা কথা বুঝতে পারছি না, কি অভিযোগ করলে সেটা খতিয়ে দেখা আপনার ডিউটির মধ্যে পড়ে, আর এক্ষেত্রে আপনি মিতুলকে চেনেন বলে আপনি আমায় আমার ডিউটি শেখাবেন? ম্যাডাম আপনি ওকে ভুল বুঝছেন, ও কিন্তু আপনাকে রিকোয়েস্টই করছে, কিন্তু যেহেতু টেনশনের মধ্যে আছে তো তাই আপনার সাথে জোরে কথা বলে ফেলছে। আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি তো মিতুলকে চেনেন না, তাই জন্য এত কথা বলছেন। এক্স্যাক্টলি ম্যাডাম, দেখুন মিতুল একজনকে ক্ষমা করেছে মানে এই তো নয় যে ও সমস্ত অভিযুক্তের প্রতি একই মনোভাব পোষণ করবে। আর মিতুল তো নিজেও কতবার হাত জোর করছি আপনার কাছে, আমি দয়া করে আগের যা হয়েছে সবকিছু ভুলে যান। আপনি তদন্তের স্বার্থে যা খুশি করুন, আমি আপনাকে আর বাধা দেব না, কিন্তু দয়া করে আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন ম্যাডাম। আর কিচ্ছু চাইবো না আপনার কাছে, দয়া করে আমার ইন্দ্রবাবুকে আমার কাছে ফিরিয়ে দিন। মিতুল মা, তুই চিন্তা করিস না, বুড়ো ছেলে ঠিক ফিরে আসবে, দেখিস। দেখুন আপনি এইভাবে বলবেন না, আপনি নিজে এসে রিকোয়েস্ট করেছেন বলেই আমি কেসটা নিচ্ছি, কিন্তু আমারও আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে। আজকে আপনি যা যা বললেন তা আপনি মাথায় রাখবেন, আমি নিজে তদন্ত ভার নিচ্ছি। ম্যাডাম যখন নিজেই দায়িত্ব নিয়েছেন মিতুল, তুমি নিশ্চিন্তে থাকো, মিস্টার লাহিড়ির কিচ্ছু হবে না। অসীমাদি, আপনি একটা কাজ করুন, আপনি মিস্টার লাহিড়ির ফোনটা ট্র্যাক করার ব্যবস্থা করুন। ওকে ম্যাডাম। মিসেস লাহিড়ি, আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে, আপনি ঠান্ডা মাথায় উত্তর দিন। আপনারা কোন রাস্তা দিয়ে ফিরছিলেন বলুন তো? শিবাকে ছেড়ে দিন ম্যাডাম, ওই কাজটা করেনি। দেখলেন তো আপনারা, আমি ঠিক এই একই কথা বলতে চেয়েছিলাম। যাও বা কিছু ক্লু পাচ্ছিলাম, উনি তাও বলছেন শিবাকে ছেড়ে দিতে। মিতুল, তুমি যা বলছো ভেবে বলছো তো? তুমি আমাকে বিশ্বাস করো তো অর্কদা? মিতুল, এটা বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন উঠছে না। দাদাভাই কোথায় আছে, কিভাবে আছে, সেগুলো তো আমাদের জানতে হবে। সে তো জানতে হবেই, পুলিশ যা খোঁজ করার করুক, কিন্তু এবার আমিও নিজের মতো করে ইন্দ্রবাবুর খোঁজ করব। ম্যাডাম, আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি শিবাকে ছেড়ে দিন। দেখুন, এভাবে মুখে বললেই তো হবে না, সই সাবুত করতে হবে, সবকিছুর একটা প্রসিজার আছে। বলুন না কোথায় সই করতে হবে, আমি এক্ষুনি করে দিচ্ছি। মিতুল মা, এভাবে আমরা বুড়ো ছেলেকে খুঁজে পাবো তো? আমি থাকতে তোর বুড়ো ছেলের কিচ্ছু হবে না, চিন্তা করিস না। ম্যাডাম, দিন না কোথায় সই করতে হবে, কাগজগুলো দিন, তারপরে তো আমার স্বামীকে খুঁজতে বেরোতে হবে। ম্যাডাম, আমি কিন্তু সত্যিই জানি না আপনার বর কোথায়, তবে আমি এইটুকুনি জানি যে পুলিশ আমাকে বিশ্বাস করবে না।
যতক্ষণ না ওনাকে খুঁজে পাওয়া যাবে এরা তদন্তের নামে আমাকে ডেকে পাঠাবে আর মারবে। কিন্তু আমি প্রমাণ করে ছাড়বো যে আমি কিছু করিনি। তাই আপনার পরকে যে আমি কিডন্যাপ করিনি সেটা আমাকেও প্রমাণ করতে হবে। আমিও আপনাদের সাথে ওনাকে খুঁজতে চাই। আমি জানি না আমার স্বামী কোথায় আছে, কেমন আছে, কোথায় খুঁজে পাবো তাকে, কিন্তু আমি এটুকু জানি ওর নিখোঁজ হওয়ার পেছনে তোর কোনো হাত নেই। তুই বাড়ি যা। আপনি মুখে যা বললেই তো হবে না, সই করতে হবে। সই করে দিন, এখানে দিন। মিতুল, যা করছো ভালো করে ভেবে করো। দেখো, এর থেকে বেশি কিছু বলার নেই আমার। ম্যাডাম, আপনারা যখন ডাকবেন আমি চলে আসবো, কিন্তু এখন কি আমি যেতে পারি? এখানে থেকে আর কোন রাজকার্যটা করবি তুই? যা যা। আর এই খারাপ কাজটা আমি করিনি সেটা আমি প্রমাণ করে ছাড়বো, আর তারপরেই অপমানের বদলা নেব। कार ऊपर बदला निवी? तू किसके बारे में बात कर रहा है? मुझे कुछ भी नहीं समझ में आ रहा है। शिवा, কে আবার? ওই মিতুল পাল। ওই মিতুল পাল ভাবে সব নষ্টের গোড়া আমি। যত খারাপ কাজ সব আমি করেছি, কিন্তু ওই মিতুল পালকে আমি বুঝিয়ে দেব যে বিনা কোনো দোষে দোষের ভাগী হতে শিবা শেখেনি। ভাই, এসব তুই কি বলছিস? ঠিক বলছি রে দিদি, ঠিক বলছি। আলগা পীড়িত দেখিয়ে ভাবে শিবাকে হাত করে নেবে? সেগুড়ে বালি। ওই মহিলার সঙ্গে আমার অনেক বোঝাপড়া বাকি আছে। আমার জন্ম দেওয়া মাকে আমি যতটা ঘৃণা করি, ওই মিতুল পালকেও আমি ঠিক ততটাই ঘৃণা করি। আর আমি যে এই খারাপ কাজটা করিনি সেটা প্রমাণ করার জন্য ওই আসল কিডন্যাপারকে আমাকে খুঁজে বের করতেই হবে। আর তারপর ওই মিতুল পালের কাছ থেকে আমি আমার বদলা নেব। হ্যাঁ মিতুল, তুমি করেছো এটা, কারণ তোমার যে লোভের সীমা নেই সেটা আমাদের কারোর জানতে বাকি নেই। এই কোম্পানিটা পুরোটা তুমি নিজের নামে করার জন্য তোমার নিজের মেয়েকেও কোম্পানি জয়েন করতে দাওনি। তাহলে এই কোম্পানিটা যাতে তোমার আন্ডারে থাকে সেটা করার জন্য তুমি যা কিছু করতে পারো। ইনফ্যাক্ট দাদা ভাইয়ের কিডন্যাপিংও তুমিই করাতে পারো। তোমার এই কথাগুলো শুনে আমার আরো বেশি করে তোমাকে সন্দেহ হচ্ছে। আমি কিন্তু তোমাকে ছাড়বো না দাদা, ছাড়বো না আমি তোমাকে। আপনি এখানে এইভাবে চিৎকার করবেন? আপনাকে এক কথা কতবার বলবো? আপনি চেনেন না লোকটাকে। এই লোকটা যে কতটা সাংঘাতিক হতে পারে আপনার ধারণাও নেই। দেখলেন না এই সবকিছুর মধ্যে কিরকম আমার নামটা তুলে আনলো। মিতুল, প্লিজ ম্যাডামকে প্রশ্ন করতে দাও। না করি দিদি, আজ রণদাদাকে জবাব দিতেই হবে। কি ভেবেছো তুমি? মিতুল, তুমি কি ভেবেছো এত বছর পরে ফিরে এসে তুমি আবার লাহিড়ী পরিবারে আগুন ধরাবে, তাই তো? মিতুলকে ছাড়ো। আমি ছাড়বো না, আমি কিছুতেই সেটা হতে দেব না। ইন্দ্রবাবু কোথায় আছে? একটা কথা আমি তোমার শুনবো না। ইন্দ্রবাবু কোথায় আছে? তোমাকে যেতে হবে। গুগলি কি আবার আমাকে ভুল বুঝলো? তুমি আমার মিতুল মায়ের নামে আর একটাও বাজে কথা বলবে না। আর যদি বলো তাহলে বাকিরা কি বলবে আমি কিন্তু জানি না। আমি কিন্তু ভুলে যাব তুমি আমার কাকা। ও মাই গড, অনামিকা এতদিন ধরে কি ঢোকালো গুগলির মাথায়? এটা তো কোনো লাভই হয়নি। ও তো এখনো মায়ের হয়ে কথা বলে যাচ্ছে। তুমি অনেক জ্বালিয়েছো আমাদের, এবার তুমি সোজা বলে দাও আমাদের আমার বুড়া ছেলে কোথায়। ওয়াও, এটা দেখাই শুধু বাকি ছিল। তাহলে আমাকে এখন এই বাচ্চা মেয়েটা থানায় বসে ইন্ট্রোগেট করবে, তাই তো? আচ্ছা অফিসার,
আই গেস এটা আপনার থানা। তাহলে আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি কোন অভিযোগের ভিত্তিতে আমাকে এই থানায় এনেছেন? ইন্দ্রজিৎ লাহিড়ীর কিডন্যাপিং আমি করে থাকতে পারি এই সন্দেহে, কিন্তু তার কোনো প্রমাণ নেই। আর প্রমাণ ছাড়া এইসব অ্যালিগেশন যদি আপনি আমার এগেনস্টে আনেন তাহলে তো আমি শুনবো না। আপনি একটা কাজ করুন, আপনি বরঞ্চ আগে প্রমাণ জোগাড় করুন। আপনাকে সন্দেহের তালিকায় রাখা হয়েছিল, তার জন্য কোনো প্রমাণ লাগে না। আপনি এখন যান, আমার দরকার হলে আমি আপনাকে আবার ডাকবো। ম্যাডাম কি বলছেন কি আপনি এসব? ওকে ছেড়ে দেবেন না ম্যাডাম, ও জানে, ও নিশ্চয়ই কিছু জানে, কিছু বলছে না, এখন চুপ করে দাঁড়িয়ে আছে কেন? কেন সত্যি কথাটা বলছেন না দাদা? থ্যাংক ইউ অফিসার। দাদা একটা রাত কেটে গেল, এখনো কোনো খবর পাওয়া গেল না ইন্দ্রবাবুর। আমি আর সময় নষ্ট করতে পারছি না। মিতুল, তুমি কি করতে চাইছো বলো তো? আচ্ছা মিতুল, পুলিশকে তো সময় দিতে হবে একটু, তাই না? পারছি না ওর কথা, আমি অপেক্ষা করতে পারছি না আর কোনো খবরের জন্য। যা করার আমাকে করতে হবে, আমাকে একবার থানায় যেতে হবে। মিতুল কি করছো এটা? বোঝার চেষ্টা করো, সত্যি ওরা যদি কিছু জানতো তাহলে সেটা তো আমাদের জানাতো। আমি কি করব বলো শুভ দাদা? আমি অপেক্ষা করবো ওদের খবরের জন্য, আমি কারো ভরসায় আর থাকতে পারছি না। যা করার আমাকে নিজেকেই করতে হবে। একটা গোটা রাত কেটে গেল। কেন পালানোর চেষ্টা করছেন ইন্দ্রজিৎ বাবু? যতবার পালাতে যাবেন এমনি মুখ থুবড়ে পড়বেন। আসলে এখানে একবার ঢুকলে আর বেরোনোর স্কোপ নেই। আপনি এক কাজ করুন, 2 দিন ওয়েট করে যান। আপনার স্ত্রী মিতুলও এখানে আসছে, তারপর আপনাদের দুজনের বডি থেকে একটা একটা করে অর্গান আমরা বার করে নেব। তারপর আপনারা একসাথে পরলোক গমন করবেন, কেমন? ভুল করছেন আপনি, খুব বড় ভুল করছেন। আপনাকে মাসুল দিতে হবে। মিতুল খোঁজ খবর নেওয়া শুরু করে দিয়েছে। ওই ডক্টর শুভব্রত চৌধুরীর ব্যাপারে জানতে পেরে গেছে। ওর ওখানেই যাচ্ছে এখন মিতুল। ওই মেয়েটাকে যে করে হোক আটকাতে হবে। হোয়াটস রং উইথ ইউ ডক্টর? আপনি হাসছেন। শুভব্রত চৌধুরী? আরে না না, ওর কাছ থেকে মিতুলরা কোনো ইনফরমেশন পাবে না। ও তো এখন মেন্টাল পেশেন্ট, তুমি নিশ্চিন্ত থাকো। বাট ডক্টর, আর ইউ শিওর? 100%। আহারে, খুব খারাপ লাগছে মিতুল, খুব খারাপ লাগছে তোমার জন্য। কি করবো বলো মিতুল? ছোট তুমি, যত পারো ছোট, কিন্তু তুমি কিছুতেই ইন্দ্রকে ট্রেস করতে পারবে না। ইনফ্যাক্ট তোমার বরের স্বর্গে যাওয়ার কাউন্টডাউনটা কিন্তু শুরু হয়ে গেছে। বাট ডোন্ট ওয়ারি মিতুল, চিন্তা করার কোনো দরকার নেই। ইন্দ্রজিৎ লাহিড়ী আছে তো। আমি ঠিক সময় মতন তোমাকে ইন্দ্রের কাছে পাঠিয়ে দেব। ও একা থাকবে না। ওনার প্রায় সব অঙ্গই এখন বিকল হয়ে গেছে। একটা মৃত মানুষের মতন বেঁচে আছেন, শুধু শুধু দেখতে আর শুনতে পান, পরিবর্তে কিছুই বলতে পারেন না। ওনার ভেতরে যে কত কথা জমে আছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। ওনার সাথে তো আমি থাকি, আমি সব জানি। ওনার সাথে যা ঘটেছিল সেটা শুনলে আপনাদেরও চোখে জল এসে যাবে। কি হয়েছিল ওনার সাথে? আসলে অর্গান ট্রাফিকিং কেসে ওনাকে অভিযুক্ত করা হয়েছিল। কি কি কেস? অর্গান ট্রাফিকিং কেস মানে
গোপনে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করার ব্যবসা। একটা নির্ভেজাল ভালো মানুষের উপরে এরকম একটা অভিযোগ উনি কিছুতেই মেনে নিতে পারেননি। আর তারপর থেকেই তো মানুষটা। হ্যাঁ মিতুল বলো। অসীমাদি, তোমাকে আমার একটা সাহায্য করতে হবে, কিন্তু লুকিয়ে। লুকিয়ে? হ্যাঁ, মানে অলকা ম্যাডামের কানে যেন গুণাক্ষরেও কথাটা না যায়। যা বললাম যেন মাথায় থাকে। হ্যাঁ মিতুল, শুনতে পাচ্ছ? পাচ্ছি। তাহলে কথা বলছিলেন না কেন? এক্ষুনি অলকা ম্যাডামের কাছে ধরা পড়ে যাচ্ছিলাম, উনি আমার পাশ দিয়ে বেরিয়ে গেলেন। কি ব্যাপার বলো তো মিতুল, মানে এই লুকোচুরির ব্যাপারটা কি? ব্যাপারটা খুবই জটিল অসীমাদি। গাড়ির মধ্যে ইন্দ্রবাবুর রক্তে যে অজ্ঞান করার ওষুধ পাওয়া গেছিল, সেই ওষুধের আবিষ্কার করেছেন যে ডাক্তার, তার বাড়িতে আমরা আজকে এসেছিলাম। কি বললেন উনি? কিচ্ছু না, উনি এখন আর কথাই বলতে পারেন না। সে কি? এই বিষয়ে আমি তোমার সঙ্গে পরে কথা বলছি অসীমাদি। শুধু এইটুকু জেনে রাখো, ওই ওষুধের ব্যাপারে আমাদের আরো অনেক কিছু জানতে হবে। আমি এই ব্যাপারে তোমাকে কিভাবে হেল্প করতে পারি একটু বলো তো। শুভব্রত বাবু 10 বছর আগে একটা কেসে পুলিশের হাতে ধরা পড়েছিলেন। সেই সম্পর্কিত যদি কোনো কাগজপত্র তুমি বের করতে পারো তাহলে খুব ভালো হয়। মানে কেউ যদি ওষুধটা কিনে থেকে থাকে, বা কেউ যদি কারো কাছে যদি ওষুধটা থাকে, মানে তুমি বুঝতে পারছো না কি বলতে চাইছি? হ্যাঁ মিতুল, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু এবার তো আমারও টেনশন হচ্ছে। মানে তুমি যেটা বলছো, সবার চোখের আড়ালে গিয়ে ওই ফাইলটা বার করতে, তাতে তো অনেকটা সময় লেগে যাবে, আর এতটা সময় তো আমাদের হাতে নেই। কাজটা কিভাবে করব কিছুই বুঝতে পারছি না। এভাবে পিছিয়ে যেও না অসীমাদি, কিছু একটা করো। ঠিক আছে মিতুল, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। কিন্তু মিতুল, তার জন্য তোমাকে একটু সময় দিতেই হবে। আমি যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্ত কিছু প্রমাণ জোগাড়ের চেষ্টা করছি, ঠিক আছে মিতুল? আমাদের হাতে একটু সময় নেই অসীমাদি। ইন্দ্রবাবু কোথায় আছে, কিভাবে আছে, কিচ্ছু জানি না আমরা। তুমি যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা করার চেষ্টা করো অসীমাদি। ওকে মিতুল। অসীমাদি, তোমাকে যে কি বলে, তুমি কোথা থেকে পেলে ফাইলটা? হেড অফিসের আর্কাইভ থেকে। ওখানে একজন আমার খুব চেনা, তাকে বহুবার রিকোয়েস্ট করে অনেক কষ্টে ফাইলগুলো জোগাড় করে নিয়ে সোজা এখানে চলে এলাম। কিন্তু এই ঘরে এখন যারা আছেন তাদের সবাইকে বলছি, এগুলো কিন্তু ভীষণ কনফিডেন্সিয়াল ইনফরমেশন, খুব গোপন তথ্য। তাই আমি যে এই ফাইলগুলো এনে এখানে আপনাদের সাথে এই নিয়ে ডিসকাস করছি, এটা যেন কোনোভাবেই জানাজানি না হয়, তাহলে কিন্তু আমার চাকরি চলে যাবে। তুমি ভয় পেও না, কেউ কিচ্ছু জানতে পারবে না। একদমই। অলকা ম্যাডাম যে কড়া ধাতের মানুষ, উনি আমাদের কোনো কথাই শুনবেন না। জানতে পারলে রেগে গিয়ে হয়তো তদন্ত করাই বন্ধ করে দেবে। না, আমাদের কিছু একটা করতে হবে, এরকম ভাবে হয় না। আর বাই দ্য ওয়ে ম্যাডাম, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার চাকরি যাবে না। আর আমরা দাদা ভাইকে ঠিক পিটিয়ে নিয়ে আসবো। একদমই তাই। সুস্থ শরীরকে কেন ব্যস্ত করছেন বলুন তো? যখন তখন অপারেশন স্টার্ট হবে, আপনি বরং সেখানে কনসেন্ট্রেট করেন না। কি করবেন কি আপনি? প্রথমে আপনার কিডনি, লিভার, লাং অ্যান্ড হার্ট আমি বার করে নেব, তারপর শুধু খোলটা পড়ে থাকবে। হাসুন, যত ইচ্ছা হাসুন। একবার যদি সুযোগ পাই না, আপনার এই মুখোশ আমি টেনে খুলে ফেলে দেব। আজ অব্দি আপনি এখানে যত মানুষকে নরক যন্ত্রণা দিয়েছেন, আপনাকে ঠিক একইভাবে মারবো আমি। আস্তে আস্তে। এসব কি বলছেন আপনি? মুখোশ টেনে খুলে নেবেন, নরক যন্ত্রণা ভোগ করাবেন, এজন্যই আমি এসব করতে চাই না। ওসব একদম ভাববেন না। আরে বাবা, আমি তো সোশ্যাল ওয়ার্ক করি। আপনার মতো অনেক ডোনার আমার সোশ্যাল ওয়ার্কের একটা পার্ট। চুপ করুন। আস্তে আস্তে। আমি চিৎকার সহ্য করতে পারি না, একদম পারি না। আর আমার কথা তো এখনো শেষ হয়নি।
কাজটা হয়েছে? হয়েছে স্যার। এদের কাছে যে ফাইলটা এসে পৌঁছেছে তাতে শুভব্রত চৌধুরীর নাম ছাড়াও আরেকজনের নাম দেখতে পেলাম। যদিও সে অভিযুক্ত ছিল না, সেই কেসে সাক্ষী ছিল। সে আবার কে? সঞ্চয়ন দত্ত। সঞ্চয়ন দত্ত? আচ্ছা ঠিক আছে, তুমি সময় মতন আমাকে খবর দিতে থাকবে, তোমার টাকাটা ঠিকঠাক সময় পৌঁছে যাবে। ওকে স্যার। সঞ্চয়ন দত্ত? রণজিৎ বলো। ডক্টর, একটা বিশাল বড় গন্ডগোল হয়ে গেছে। মিতুল সঞ্চয়ন দত্তর নাম জেনে গেছে। হোয়াট? এই নামটা মিতুল কি করে জানলো? আমি আপনাকে আগেই বলেছিলাম এই মেয়েটাকে একদম হালকা ভাবে নেবেন না। আর মিতুল যখন নামটা জেনে গেছে তখন কিন্তু ওখানে পৌঁছে যাবে। আসতে দাও, আমি ওর জন্য দারুণ অভ্যর্থনার ব্যবস্থা করছি। কি হলো শুভ দাদা? জানি না, বুঝতে পারছি না, এরকম তো হওয়ার কথা না। আমার মনে হয় নেমে দেখতে হবে আমার। এই নাম তো শুভ। হ্যাঁ, এ তো পাংচার হয়ে গেছে রে। কি? হ্যাঁ, এই তো পিড়াক ফুটে আছে তো। এই শোন, সময় নষ্ট করলে হবে না, চল চাকা বদলাতে হবে। হ্যাঁ চলো চলো। মিতুল মা, আমরা ঠিক সময় পৌঁছতে পারবো তো? বুড়ো ছেলের কিছু হবে না তো? কিচ্ছু হবে না গুগলি, যতই বিপদ আসুক বাধা আসুক তোর বুড়ো ছেলেকে আমি ঠিক ফিরিয়ে আনবো। শুভদা, অর্কদা, তোমরা একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ, আমাদের কিন্তু হাতে বেশি সময় নেই। হ্যাঁ মিতুল অলমোস্ট হয়ে এসেছে, দাঁড়াও, এক্ষুনি হয়ে যাবে। কি অদ্ভুত রে বাবা, রাস্তার মধ্যে পেরেক ছড়িয়ে রেখেছে। আমি শুধু ভাবছি ওই নন্দপুর হাসপাতালে ইন্দ্রবাবু আছে তো? বৌদিমণি, আমাকে বলছেন? হ্যাঁ, আপনারা এখানে দাঁড়িয়ে চাকাটা বদলাচ্ছেন, কিছু খেয়েছেন কিনা জানি না, তাই আপনাদের জন্য চা নিয়ে এলাম। কিন্তু আমি তো চা খাই না। খেয়ে দেখুন না দিদিমণি। না না, পয়সার জন্য নয়, সে পয়সা নয় নাই বা দিলেন। আপনাদের খুব ক্লান্ত দেখলাম, তাই চাটা নিয়ে এলাম। ছি ছি দাদা, পয়সা দেবো না কেন, কিন্তু আসলে আমাদের কারোরই চা খাওয়ার মতো মানসিক অবস্থা নেই আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি যখন তাও আমাদের দেখে নিয়ে এসেছেন তখন দিন। অনেক ধন্যবাদ আপনাকে। গুগলি, কলি দিদি, অর্কদা, থ্যাংক ইউ। শুভ দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। অর্কদা, শুভদা, চা খাওয়া হলেই কিন্তু আমরা বেরিয়ে যাবো ইন্দ্রবাবুকে খুঁজতে। হ্যাঁ মিতুল। ভোলে বাবা, এটা কি হচ্ছে? আমি যে কিছুই বুঝতে পারছি না। এই লোকটা যদি খারাপই হবে তাহলে তার সম্বন্ধে সবাই এত ভালো কথা বলছে কেন? কোনো একটা সূত্র দাও ভোলে বাবা। কি ব্যাপার? আপনি? আমি ডাক্তারবাবু কম্পাউন্ডার। আপনাদের এই এলাকায় আগে তো কখনো দেখিনি, অথচ আপনারা আসার পর থেকেই ডাক্তারবাবুর ব্যাপারে এত প্রশ্ন করছেন কেন বলেন তো? ভোলে বাবা, তার মানে ভালো মানুষটা আসলে মুখোশ, নয়তো লোকটা এইভাবে লুকিয়ে লুকিয়ে নজর রাখছে কেন আমাদের উপর? কি ব্যাপার, চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? কোথা থেকে আসছেন বলুন তো আপনারা? আমরা আসলে মেদিনীপুর থেকে এসেছি, আমাদের ডাক্তারবাবুর সঙ্গে খুব দরকার। আমার আর আমার মায়ের। কারা খুঁজছে আমায়? এই যে স্যার, এনারা মা আর ছেলে। ও আপনারা, বসুন 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 বসুন। আপনারা কি অনেকক্ষণ এসেছেন? আসলে আমার একটু দেরি হয়ে গেল। আমার একটা এনজিও আছে বুঝলেন, তো এই গ্রাম্য বাচ্চাদের আমি একটু পড়ানোর চেষ্টা করি আর কি।
সেই কাজই করছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। বলুন। গরিব দুস্থ বাচ্চাদের পড়ানো তো খুবই ভালো কাজ, তার উপর লোকজন যা বলল। খুব ভালো, সাক্ষাৎ ভগবানের কাছে এসেছেন, একদম চিন্তা করবেন না। শুধু ভালো নয় গো ডাক্তারবাবু, ডাক্তারবাবু একজন নিখাত ভালো মানুষ, কত মানুষকে বিনা পয়সায় চিকিৎসা করেন। তাহলে আমার এত খটকা লাগছে কেন? বারবার মনে হচ্ছে অতিভক্তি চোরের লক্ষণ। ডাক্তারবাবু মানুষের শরীরের অঙ্গ পাচারের চক্র ঢাকার জন্য ওপর ওপর লোক দেখানো সমাজসেবা করেন না তো? ভুলে গেলে চলবে না, প্রদীপের যেখানে সবচেয়ে বেশি আলো তার নিচেই সবচেয়ে বেশি অন্ধকার। কি হলো, আপনারা চুপ করে আছেন? ও বাই দ্য ওয়ে, আপনারা কি কারো রেফারেন্স এসেছেন? মানে আমি তো আপনাদের চিনি না, তাই বললাম। ভোলে বাবা, কি বলবো এবার? আমার মাথা কাজ করছে না। না ডাক্তারবাবু, আমরা কারোর মারফত আসিনি, আমরা মেদিনীপুর থেকে এসেছি। ও, তো কি সমস্যা? আসলে আমাদের চেনা একজনের দুটো কিডনি একেবারে নষ্ট হয়ে গেছে, আমাদের অন্তত একটা নতুন কিডনি ইমিডিয়েটলি লাগবে। হ্যাঁ ডাক্তারবাবু, আমি বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আপনি দয়া করে কিছু একটা করুন না। যদি একটা কিডনি অন্তত। শান্ত হন, শান্ত হন, ভেঙে পড়বেন না, শান্ত হন। দেখুন, পেশেন্টকে দেখলে আমি হয়তো কিছু করলেও করতে পারতাম, তাছাড়া আপনারা যা বলছেন তাতে মনে হচ্ছে কেসটা ওই কিডনি ট্রান্সপ্লান্টের ব্যাপার। দেখে তো বুঝতেই পারছেন দাতব্য চিকিৎসালয় গ্রামের একটা, এখানে উন্নত যন্ত্রপাতি কিছুই নেই, সরঞ্জাম সব কিচ্ছু নেই, ওইসব ট্রিটমেন্ট এখানে হয় না। তাহলে এখানে বড় অপারেশন কি করে হয়? কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়, আপনারা বরং কলকাতাতেই নিয়ে যান। দেখুন ডাক্তারবাবু, আমরা আর এদিক ওদিক করতে পারছি না, আপনি একটু বোঝার চেষ্টা করুন। আচ্ছা, আপনার কত টাকা লাগবে বলুন, আমি সেই টাকাটাই দিতে রাজি, কিন্তু দয়া করে একটা কিডনি যদি আপনি। ব্যাপারটা এত সহজ নয় অর্কুদা, আমাদের সবসময় ডাক্তারের ওপর নজর রাখতে হবে। আমি আর কিছু বুঝি না বুঝি, আমি এইটা খুব ভালো করে বুঝতে পারছি যে এই ডাক্তারবাবুরই মানুষের অঙ্গ প্রত্যঙ্গ গোপনে পাচার করার কাণ্ডের সঙ্গে জড়িত আছে। তুমি এতটা শিওর কি করে হচ্ছ? যে লোকটা এত ভালো কাজ করে, সারাক্ষণ মানুষের উপকার করে যায়, সেই লোকটাই হঠাৎ মানুষের অঙ্গ প্রত্যঙ্গ পাচার কাণ্ডের নাম শুনে এরকম ঘাবড়ে গেল কেন? আর তাছাড়া আমি এটাও লক্ষ্য করেছি, ডক্টর শুভব্রত চৌধুরীর নাম শুনে লোকটার মুখটা কিরকম শুকিয়ে গেছিল। যদি এই কোনো কিছুর সঙ্গে তার কোনো সম্পর্ক না থেকে থাকে, তাহলে এই সব কিছু শুনে তো ঘাবড়ে যাওয়ার কোনো কথাই নয়, তাই না? আমারও তাই মনে হয়, এই ডাক্তারই আপনার স্বামীকে লুকিয়ে রেখেছে। মিতুল মা, তাহলে বুড়ো ছেলে এখানেই আছে, কিন্তু বুড়ো ছেলেকে খুঁজে পাবো কি করে? গুগলি দেখ, মিতুলের কথা শুনে এখন আমারও মনে হচ্ছে ওই ডাক্তারের উপর নজর রাখতে হবে, কিন্তু একটা কথা আমার কিছুতেই মাথায় ঢুকছে না, এই অর্গ্যান ট্রাফিকিং এর সঙ্গে ইন্দ্রর কি সম্পর্ক? মানে ওরা ইন্দ্রকে আটকে রেখেছে কেন? হয়তো ওনারও কোনো অঙ্গ। না, আমার ভোলে বাবার উপর ভরসা আছে, কিচ্ছু হবে না ইন্দ্রবাবুর। আমি বেঁচে থাকতে ইন্দ্রবাবুর কোনো ক্ষতি আমি হতে দেব না। মিতুল, ডাক্তারবাবু যদি আসল কালপ্রিট হয়, তাহলে আমাদের আসার পর তো উনি আরো বেশি সতর্ক হয়ে যাবে। হ্যাঁ, তাই যা করার আজই করতে হবে। এই ডাক্তারের ভালো মানুষের মুখোশটা আমি টেনে খুলে দেব। গুগলি, তুই ওই ঘরটায় খোঁজ, আমি ওই ঘরটায় খুঁজছি। শোন, খোঁজা হয়ে গেলে কিন্তু এখানেই চলে আসিস, কেমন? ঠিক আছে মিতুল, যা। এই শোন,
চলো আবার ছাত্রাকে দেখে আসি। না না, তাহলে উপরের দিকে আর যাওয়া যাবে না। এতজনের সাথে তো আমি একা পেরে উঠবো না। একটা ফোন পেলেই হয়ে যেত, লোকেশনটা জানাতে পারলে থানাতে খবর দিতে পারতাম। এই জায়গাটাই বা কোথায় তাও তো বুঝতে পারছি না। ওই তোর এইদিকে ঘরগুলো সব দেখেছিস? হ্যাঁ দেখা হয়ে গেছে। চল ওইদিকে চল। চল শোনো, আমাদের খুব সাবধানে যেতে হবে, যাতে উনি কোনোভাবেই বুঝতে না পারেন। আর কত এরকম লুকোচুরি খেলবো বলুন তো? একেবারে গিয়ে ঘেঁটি চেপে ধরতে হবে। শিবা, তাড়াহুড়ো করো না, মাথা ঠান্ডা রাখো। শুনুন, শিবা এরকম রেখে রেখে কাজ করতে শেখেনি তো। আচ্ছা মুশকিল, তুমি কেন বুঝতে পারছো না? এরকম ডিরেক্ট গেলে কোনো প্রমাণ পাবো না আমরা, তো কিছু বলতেই চাইবেন না উনি। আর এমনও তো হতে পারে যে ওনার কোনো লোক আমাদের উপর নজর রাখছে, আমাদের সাবধানে থাকতে হবে। চল চল চল। ও মাই গড, কেউ একজন ফলো করছে আমাকে। না না, এখান থেকে পালাতে হবে। এখানকার রাস্তাঘাট সব আমার চেনা। পারলে আমাকে ধরে দেখা। আমি কিছু জানি না স্যার। 10 বছর আগে থেকে আপনি একই কথা বলে যাচ্ছেন যে আমি কিছু জানি না। এই বলে বলে আপনার কলেজ লাইফের বন্ধু সুব্রত চৌধুরীকে জেলে পাঠিয়েছেন আপনি। এখন এখানে এসে নতুন করে ব্যবসা পেতে বসেছেন, কি ভাবছেন আপনি? আপনারা ভুল করছেন, আমি কোনো ব্যবসা পেতে বসিনি। আমি কিন্তু জানি এই আইস বক্সে করেই কিন্তু অর্গান ট্রাফিকিং এর বিজনেস করা হয়। আরে আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলো খুব সাধারণ ওষুধ। হ্যাঁ, তারপরে এই কথা বলছেন আপনারা। বিশ্বাস করুন, আপনাদের কে কি বলেছে আমি জানি না, কিন্তু আমি বলছি যে আমি তখন নিরপরাধী ছিলাম, এখনো তাই আছি আমি। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, আপনাকে বিশ্বাস করবো কেন? তাহলে আপনার সপক্ষে প্রমাণ দিন। প্রমাণ এই মুহূর্তে আমি কোনো প্রমাণ দিতে পারবো না, তবে আমি আপনাদের সব ঘটনাটা খুলে বলছি। সেই ঘটনার কথা যারা জানতো তারা সবাই ভেবেছিল যে সুব্রত চৌধুরীকে ফাঁসানো হয়েছে, কিন্তু না, ওই ছিল ওই ঘটনার মাস্টার মাইন্ড। হ্যাঁ, ধরাও পড়েছিল। আমি সবটা জানতাম, সবটা যখন জানতেন কাউকে কিছু বলেননি কেন? বন্ধুর খাতিরে আমি ওর বিপক্ষে কিছু বলতে পারিনি। হ্যাঁ, তবে ও যখন জেলে গেল তারপরে আমি ওর সঙ্গে দূরত্ব বাড়াতে চেয়েছি। আমরা তো নিজে শুভব্রত চৌধুরীর সাথে দেখা করেছি, উনি তো সম্পূর্ণ মানসিক ভারসাম্যহীন একজন মানুষ। ও ওইভাবেই আইনের চোখকে ধুলো দিয়েছে। ও যে কত বড় কমপ্লিকেটেড, কত বড় ধুরন্ধর, নিষ্ঠুর, আপনারা কল্পনাও করতে পারবেন না। আমি সামনে থেকে দেখেছি ও বহু লোকের সর্বনাশ করেছে। তাহলে সকালবেলা আমাদেরকে ওই কথা বললেন না কেন? আমি ওই ঘটনার কথা কাউকে বলতে চাইছিলাম না। আমি খালি ভয় পাচ্ছিলাম আপনারা আমাকে চাপ দিয়ে যদি কিছু মুখ দিয়ে বের করে নেন। জানেন তো, সত্যি কখনো চাপা থাকে না, কোনোদিন চাপ। এক মিনিট, এই তোমার সঙ্গে সকালে তোমার মা ছিল না? হ্যাঁ, মা? হ্যাঁ মা। কেন, কি হয়েছে বলুন? আগে বলো, উনি কোথায়? হ্যাঁ, ও আর ওর মেয়ে হাসপাতালের ভেতরে গেছে। হ্যাঁ, সর্বনাশ, কি বলছেন? কি আপনারা জানেন না ওই সুব্রত চৌধুরী কতটা ক্ষমতা আপনারা কেউ জানেন না। ওর হাত অনেক দূর লম্বা, ওর কাছে সব খবর আসে। এই যে আপনারা ধাওয়া করে আমার পিছন এসছেন, হয়তো এই খবরটাও ও পেয়ে গেছে, হয়তো পুরো রাস্তা আপনাদের ফলো করতে এসছে। না, আমাদের এক্ষুনি একবার হাসপাতালে যেতে হবে, নাহলে ওদের বিপদ হবে। হ্যাঁ, চলুন আমরা হাসপাতালে যাই, বড় বিপদ হবে। পুরো ছেলে এসব ইমোশনাল সিন দেখলে বড্ড কষ্ট হয়। এই ওনাকে বেঁধে ফেল। ছাড় বলছি। ছাড়ো, ছেড়ে দাও ইন্দ্রবাবুকে। ছাড়ো বলে চলে রে, খুব খারাপ হবে বলে দিলাম, খুব খারাপ হবে, ছেড়ে দাও। ছাড়ো বলছি। ছেড়ে দাও। হাত বাঁধ। মিতুল,
তুমি এখানে কেন আসতে গেলে? তুমি কি ভেবেছিলে তুমি একা একা এখানে কষ্ট পাবে আর আমি ঘরে বসে থাকবো? ইন্দ্রবাবু যেখানে, মিতুলও সেখানে, আর তোমাদের মেয়েও সেখানে। মরতে হলে তিনজন একসাথে মরবো। না গুগলি, আমরা মরবো না। না, বড্ড কথা বলে তো এরা। ডাক্তারবাবু, আমি ভোলে বাবার ভক্ত। আমিও আপনাকে বলছি, আপনি কিচ্ছু করতে পারবেন না। আমরা এখান থেকে বেরোবই। মিতুল! 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 গুগলি! গুগলি! মিতুল! মিতুল! পাগল, তোদের কাউকেই তো খুঁজে পাচ্ছি না। বলি, ওখানে কেউ নেই। কোথায় গেল বলো তোরা? আরে ভুলটা আমাদেরই। ওদের মা মেয়েকে একা ছাড়া কখনই উচিত হয়নি আমাদের। এখন কি করবো আমরা? আপনি এক কাজ করুন, আপনি ওনাকে ফোন করে এখানে আসতে বলুন। এখানে একসঙ্গে থাকাটা অনেক সেফ। হ্যাঁ, তাই করছি। আগে ফোনটা ধরো, ফোনটা ধরো আগে। অর্কদা, তুমি ছাড়ো এটা, ফোনটা ধরো। হ্যাঁ, এটা তো হওয়ারই ছিল। আপনারাই তো পাকামি করেছেন। আপনাদের তো উচিত ছিল পুলিশকে আগে ইনফর্ম করা। আর দুঃখের বিষয় এটাই যে অসীমাদিও এটার মধ্যে ইনভলভড। কিন্তু ম্যাডাম, আমি তো নিজেই আপনাকে পরে। সেটা আপনি বাধ্য হয়ে করেছেন, কারণ আপনি জানতেন যে এটা না করলে আপনি নিজেই ফেঁসে যাবেন। আপনি এটাও বুঝেছিলেন যে মিতুল্লাহ এরপর বিপদে পড়তে পারে, না হলে তো আমাকেও বাইপাস করেছিলেন। আসলে আপনারা সবাই ভুল করেছেন, আপনারা অন্যায় করেছেন, আপনারা আইন ভঙ্গ করেছেন। আপনারা যদি আগে আমাকে বলতেন তাহলে আমি ঠিকঠাক সময় মতো আসতে পারতাম। এক মিনিট। আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি। আপনি কি ইনসেন? হাউ ডেয়ার ইউ টু টক টু মি লাইক দিস? সেরকমই কথা বলছেন আপনি ম্যাডাম। তিনটে মানুষ চরম বিপদের মধ্যে পড়ে আছে আর আপনি এখানে এসে আমাদের খুঁত ধরছেন। অদ্ভুত আপনি। আগে আমাদের খুঁত না ধরে ওই মানুষগুলোকে খুঁজে বের করুন, তারপরে আপনি যা বলবেন আমরা শুনুন। আপনি একটু জ্ঞান দেওয়াটা বন্ধ করবেন? আচ্ছা সুগতি, ঠান্ডা হোক। ম্যাডাম এবার বলুন তো আমরা কি করবো? ওর কথা আমার কিন্তু মনে হচ্ছে ওই সঞ্চয়ন ডাক্তার এবার গল্প হয়ে যাবে। মানে কি বলছো তুমি? ভালো করে ভেবে দেখুন, আমাদের এখানে আসার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সব শুদ্ধ কেটে পড়লো। ওনার শেষ প্রমাণটা কি আর? এই যে অনেক জলঘোলা করেছো, কিছু বলার থাকলে স্পষ্ট করে বলো, নয়তো। ম্যাডাম, ছোটবেলা থেকে আমি এই ফিল্ডে আছি। এখানে সব গল্প মিটিয়ে দিয়ে ওরা গেছে এবার প্রমাণ লোপাটের খেলা খেলতে। মানে এবার ওই শুভব্রত সঞ্চয়ন ডাক্তারকে রাস্তা থেকে সরাবে। ও মাই গড, ডক্টর সঞ্চয়ন দত্ত? মানে কি বলছো তুমি? আমি তো বেরোনোর আগে বারবার ওনাকে আমাদের সঙ্গে থাকতে বললাম, কিন্তু উনি বললেন যে উনি আর এসবের মধ্যে জড়াবেন না। আমার কোনো কথাই শুনলো না। তার মানে শুভব্রত চৌধুরী এবার সঞ্চয়ন দত্তর উপর অ্যাটাক করবে? না না, ব্যাপারটা এতটাও সহজ না। এই ছেলেটার কথা বিশ্বাস করলে হবে না, আমাদের কিছু একটা করতে হবে। আমি দেখছি কি করা যায়। এই যে ম্যাডাম, এই নিয়ে অন্তত 10-15 বার দেখছি বললেন। কি দেখছেন বলুন তো আপনারা? আপনাদের সময় আইনের নিয়ম কানুনে চললে হয়ে গেল। তুমি একদম আমার সঙ্গে গলা তুলে কথা বলবে না। আর আপনাদেরকেও বলছি, আইন নিজের হাতে তুলে নেবেন না। আমাদের উপর ভরসা রাখুন, আমরা ঠিক ওনাদের খুঁজে বের করব। অসীমাদি, চলুন। আমি আপনাদেরকে বলছি, এই ম্যাডামের পেছনে পড়ে থাকলে কিন্তু আমাদের আরো লেট হবে। দেখো শিবা, এটা তো বুঝতে পারছো ওই শুভব্রত চৌধুরী